সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা টাইমসের টক শো মিঠে করায়। আমি মনির হোসেন। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা দেশের রাজনীতি, অর্থনীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি এবং এসব আলোচনায় অংশ নেন দেশের বিশিষ্ট জনেরা। আজও আমরা আলোচনার জন্য রাজনীতির একটি বিষয় ঠিক করেছি, সেটি হচ্ছে বাংলাদেশ কেমন চলছে। আপনারা জানেন ঈদুল আজহার আগে দেশের রাজনৈতিক পরিস্থিতি যেমন ছিল, ঈদুল আজহার পর সেই পরিস্থিতিটি একটু ভিন্ন রকমের হয়ে গেছে। কি কারণে এই পরিবর্তন, কেন, সামনের দিকে কি হতে যাচ্ছে, এসব নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব, বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদ। শওকত ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি ঢাকা টাইমসের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে আজকে আমরা যে বিষয়টি ঠিক করেছি যে কেমন চলছে বাংলাদেশ। প্রথম প্রশ্নটি সেটি দিয়েই করতে চাই যে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি কেমন বলে আপনার কাছে মনে হয়, এখন কেমন চলছে? রাজনৈতিকভাবে দেখতে গেলে বাংলাদেশ একটা আমি বলবো যে ক্রান্তিকালের মধ্যে আছে। ঠিক এই মুহূর্তে আমরা এমন একটা জায়গায় আছি যেখানে রাজনৈতিক দলগুলো জুলাই সনদের জন্য তারা প্রস্তুত কিনা সেটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত, সংস্কারের কার্যাবলী এটা সরকার চাইছে, অন্তর্বর্তী সরকার, সেই সংস্কারটা অন্তর্বর্তী সরকার কতখানি করতে পারবে, নাকি শুধুমাত্র জুলাই সনদে একটা অঙ্গীকারের মধ্য দিয়ে এটার পর্ব শেষ হবে, সেটা এখনো পরিষ্কার নয়। তবে সংস্কার কার্যক্রমের ক্ষেত্রে সরকারের সামনে কতগুলো সমস্যা এসে দেখা দিয়েছে। তো এই সমস্যাগুলোর মধ্যে আছে প্রধানত রাজনৈতিক দলগুলোর মতানৈক্য, যে সংস্কার প্রস্তাবের কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো একমত, অনেকগুলো ক্ষেত্রেই তারা একমত নয়। দ্বিতীয়ত, ডক্টর ইউনূসের সরকারের যে শক্তিটা গত বছরেও আপনার অগাস্টের পরে যতখানি ছিল, আমি মনে করি যে শক্তিটা এখন অনেকটা কমে গেছে। এই অর্থে যে এনসিপি, যেসব ছাত্ররা আন্দোলন করে এই ফ্যাসিবাদী সরকারকে সরিয়েছে এবং যাদের হাতে এই সরকারের পতন হয়েছে, তাদের মধ্যে একটা বড় অংশ এনসিপি নামে একটা রাজনৈতিক দল গঠন করেছে। সে এনসিপির সভাপতি নাহিদ ইসলাম পরশুদিন সম্ভবত দৈনিক আমার দেশের সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেছেন যে ডক্টর ইউনূস এখন একা হয়ে গেছেন, তার আশেপাশে কেউ নেই। তো যারা ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে তারা যদি বলে যে ডক্টর ইউনূস এখন একা হয়ে গেছে, এর অর্থ হচ্ছে ডক্টর ইউনূসের পাশে যে এই বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ছিল, তারাও তাদের বড় অংশ বা রাজনৈতিক অংশটি এখন ইউনূস সাহেবের সঙ্গে নেই। এটা একটা খুব মারাত্মক বিবৃতি। এবং সেই নাহিদ ইসলামও বলেছেন যে তখন 5ই আগস্টের পরে রাজনৈতিক দল, সেনাবাহিনী এবং ছাত্র সমাজের মধ্যে যে একটা অলিখিত ঐক্য হয়েছিল একটি অন্তর্বর্তী সরকার করার ব্যাপারে এবং সংস্কারের ব্যাপারে, সেই ঐক্যটাও এখন আর নেই। এর অর্থ হচ্ছে ইউনূস সরকার যে ভিত্তির উপর দাঁড়িয়ে সরকার গঠন করে তার যাত্রা শুরু করেছিল এবং একটি ফ্যাসিবাদের চিরস্থায়ী বিলোপের জন্য একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করার যে কাঠামো তারা চেয়েছিল, সেই কাঠামোটি তারা তৈরি করতে পারবে কিনা এটা নিয়ে একটা সংশয় দেখা দিয়েছে। এরপর ডক্টর ইউনূসের সরকারের একটা বড় সমর্থনের ভিত্তি ছিল আন্তর্জাতিক বলয়, এবং আন্তর্জাতিক বলয়ে তিনি সংস্কারের পক্ষে যথেষ্ট সমর্থন আদায় করেছিলেন, জাতিসংঘকেও ইনভলভ করেছেন, আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোকে ইনভলভ করেছেন। তো সেখানে সম্প্রতি যুক্তরাজ্য সফরে গিয়ে তিনি যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাননি এবং তিনি যে একটা হোঁচট খেয়েছেন, সেই হোঁচট খাওয়াটা কিন্তু অনেকেই খুব স্বাভাবিকভাবে দেখছে না, যে তাহলে কি ইউনূস সাহেবের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা কি একটু থমকে গেল, এই ধরনের একটা চিন্তা ভাবনা আছে।
তৃতীয়ত আমি বলবো যে যমুনার সঙ্গে এখন বঙ্গভবন বা সেনা ভবন এগুলোর মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। দূরত্বটা এরকম ভাবে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতির সঙ্গে ডক্টর ইউনূসের কোনো যোগাযোগ নেই, সম্পর্ক নেই। রাষ্ট্রপতির কাছে তিনি সব ফাইল পাঠান, রাষ্ট্রপতি সই করে দেন। কিন্তু তিনি কখনো বঙ্গভবনে শপথ গ্রহণের অনুষ্ঠান ছাড়া তিনি বঙ্গভবনে যান না ডক্টর ইউনূস, এবং প্রেসিডেন্টের সঙ্গে তার একদম এক ধরনের কথোপকথন, যোগাযোগ প্রায় বন্ধ। রাষ্ট্রপতি পদে যেই থাকুক না কেন, তাকে যখন রাষ্ট্রপতি হিসাবে মেনেছেন, এবং রাষ্ট্রপতি কিন্তু এই সরকারকে নিয়োগ দিয়েছে আপিল বিভাগের মতামত অনুযায়ী, কিন্তু রাষ্ট্রপতিও একটা স্টেক হোল্ডার, সংস্কার বলুন রাষ্ট্রের। সে রাষ্ট্রপতির সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। রাষ্ট্রপতি বঙ্গভবনের বাইরে আহ, যান না বা যেতে পারেন না, এবং ইউনূস সরকারের উপদেষ্টারাও রাষ্ট্রপতির সঙ্গে কোনো যোগাযোগ রক্ষা করেন না। কিন্তু সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি এখন প্রধান নির্বাহীর মতোই কাজ করছে। কারণ আপিল বিভাগের রেফারেন্সে এই কথা বলা হয়নি যে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখবেন না, বা তিনি একাধারে রাষ্ট্রপতি বা প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করবেন। সেই জায়গায় একটা বড় আমি বলছি গ্যাপ আছে। ফোর্থলি, সেনাবাহিনীর মধ্যে যে সম্প্রতি যেই একটা অনুষ্ঠান হলো, যেখানে চিফ অফ স্টাফ অ্যাড্রেস করলেন সামরিক কর্মকর্তাদের, সেখানে যে মত বিনিময়ের যে কতগুলো নিউজ বেরিয়ে এসছে, এটা পরে সেনাবাহিনী অস্বীকার করেনি যে এই ধরনের কোনো আলোচনা হয়নি। সেখানে তাদের আলোচনার মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে একটা দূরত্বের আমরা আভাস পেয়েছি। এখন এই বর্তমান সেনাবাহিনী এই ফেসিবাদ পতনের ক্ষেত্রে চূড়ান্ত মুহূর্তে এবং এই অন্তর্বর্তী সরকার গঠনের ক্ষেত্রে যে সমর্থনটা দিয়েছে, এই সমর্থনটা সেনাবাহিনী একটা স্বাভাবিক বাহিনী হিসেবে দেয়নি, তারা একটি ভূমিকা পালনকারী বাহিনী হিসাবেই কিন্তু এটা দিয়েছে। তাদের মধ্যে এই আলোচনাটাও হয়েছে, যেটা আমরা দেখেছি যে তাদের সঙ্গে তাদের কোনো মতামত গ্রহণ করা হয় না, এই ধরনের কথা বলছে। এখন প্রধান উপদেষ্টা এই যদি এই গ্যাপ গুলোকে পূরণ না করে তিনি সংস্কারে হাত দেন বা একটি নির্বাচন করতে যান, নির্বাচনটি যে শুধুমাত্র বিএনপি বা জামাত বা পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করেই নির্বাচনের সময়সীমা নির্ধারণ এবং নির্বাচন অনুষ্ঠানের কাজকর্ম শুরু করা হয়, এই সব স্টেক হোল্ডার যাদের কথা আমি বললাম, তাদেরকে বাইরে রেখে তো নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। তারপরেও ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে আরেকটি সমস্যা আছে, যারা পতিত সরকার, ফ্যাসিবাদী সরকার, তারা এবং আমাদের প্রতিবেশী দেশ ভারতের যে এক ধরনের একটা বৈরী মনোভাব আমরা দেখছি, বৈরী আচরণ দেখছি, সেটাও বাংলাদেশের রাজনীতিতে একটা প্রভাব ফেলে। তো এসব বিষয়ে মাথায় রেখে আমি বলছি যে ডক্টর ইউনূসের সামনে তিনি যদি একাই হয়ে থাকেন, তাহলে সংস্কারের ক্ষেত্রে তিনি কতটুকু যেতে পারবেন বা নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে কতটুকু এগোতে পারবেন। বিষয়টি আমি এই কারণেই বলছি যে ডক্টর ইউনূস হয়তো মনে করছেন যে বিএনপির সঙ্গে তিনি আন্ডারস্ট্যান্ডিং করে, যে আন্ডারস্ট্যান্ডিং এ জামাতও ছিল, বাট জামাত একটু অভিমান করে দূরে দাঁড়িয়ে আছে, বাট জামাত এটার ভেতরেই আছে। বিএনপি এবং জামাতের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করেই বাংলাদেশে একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হবে বা সংস্কার করা সম্ভব হবে, এটা আমরা মনে করি না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তার যে ফলপ্রসূ বৈঠকটি হয়েছে, এই বৈঠকের কারণে নির্বাচনের তারিখ নিয়ে বা সময়সীমা নিয়ে একটা অনিশ্চয়তা ছিল, সেটা কেটে গেছে সত্য। কিন্তু আমি যেই সমস্যাগুলোর কথা বলছি, এটা একটা ইউনূস এখন একটা একদম নিঃসঙ্গ ভাবেই দেশ চালাচ্ছে। সেই জায়গায় তো সমস্যাটা ডক্টর ইউনূসের থেকেই যাচ্ছে, এবং বিএনপির উপরে তিনি ভর করেছেন যে বিএনপি তাকে সাপোর্টও দিয়েছে, এবং বিএনপি তার উপর বিশ্বাস রেখে চলতে চায় বলে তারা ঘোষণাও করেছে। তো এই বিশ্বাসের মূল্য বরং জাতীয় নির্বাচনের মূল্যের মধ্যে আমি মনে করি যে হেরফের আছে। সেই জায়গায় আমি মনে করি যে ডক্টর ইউনূস হয়তো এইভাবে একটা পথ বেছে নিতে পারে, যে সংস্কারের হয়তো দূরে থাক, শুধু একটা জুলাই সনদ প্রণয়ন করে সেখানে রাজনৈতিক দলগুলোর একটা অঙ্গীকার
আদায় করে যদি সনদটি সই করা যায়, এটাই হয়তো তার জন্য একটা বড় সাকসেস হবে, এটাই তিনি হয়তো ভাবছেন। কিন্তু এই সনদের কার্যকারিতা, সনদের বাস্তবায়নযোগ্যতা, সনদের ভবিষ্যৎ বা একই সঙ্গে অন্যান্য যেসব সংস্কার রয়েছে, সেই সংস্কারগুলো বাস্তবায়নের ক্ষেত্রে বেসামরিক ও সামরিক আমলাতন্ত্র, বিচার বিভাগ, রাষ্ট্রপতি বিভাগ এবং আমি মনে করি যে যাদেরকে আমরা পলিটিক্স স্টেক হোল্ডার বলি, তাদের আহ, সমর্থনটাও কিন্তু তার জন্য অত্যন্ত জরুরি। তো সেই জায়গাটি কতখানি হবে আমি জানি না। এখন ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ চলছে। কমিশনের সংলাপের মধ্য দিয়ে কমিশন দ্রুত একটি সনদের পথে এগোতে চায়। তো এখন ২ দিনের গ্যাপে এটা একটা আহ, গ্যাপে একটা আমি বলবো যে আলোচনাটা থমকে আছে, আবার শুরু হবে। কিন্তু আমি মনে করি যে সংকটটা কিন্তু লেগেই আছে। আমি পরের দুটি প্রশ্ন একসাথে করছি। সেটি হচ্ছে যে আপনি নিজেই রেফারেন্স টেনেছিলেন যে লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে বৈঠক সেটি, আরেকটি হচ্ছে যে পরবর্তীতে উনি প্রধান উপদেষ্টা একা হয়ে গেছেন। এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর রাজনীতিতে আপনি কোনো পরিবর্তন এসেছে বলে দেখেছেন কিনা বা মনে করেন কিনা? আর দ্বিতীয়ত হচ্ছে যে এই বৈঠকের পরই আমরা দেখছি যে এনসিপি এবং জামাতে ইসলামী প্রধান উপদেষ্টাকে বা অন্তর্বর্তী সরকারকে অভিযুক্ত করছে যে তারা বিএনপির প্রতি পক্ষপাত দেখাচ্ছে। যদি বিএনপির প্রতি পক্ষপাতই দেখিয়ে থাকে তাহলে প্রধান উপদেষ্টা একা একা হয়ে গেলেন কিভাবে এনসিপির আহ্বায়কের কথা অনুযায়ী? তিনি তো, তার সাথে তো তাহলে বিএনপি আছে। এখন একা হয়ে গেছেন এই অর্থে হয়তো নাহিদ ইসলাম বলেছে, এটার জবাব সেই ভালো দিতে পারবে। বলেছে যে আমি অভ্যুত্থানকারী যারা, অভ্যুত্থানের যে বড় শক্তি যেটা ছিল, রাজনৈতিক দলের সমর্থন ছিল, কিন্তু এটা একটা অরাজনৈতিক অভ্যুত্থান হয়েছে। সেই অভ্যুত্থানের শক্তি ডক্টর ইউনূসের সঙ্গে নেই, সেই অর্থেই তিনি বলেছেন তিনি নিঃসঙ্গ হয়ে গেছে। দ্বিতীয়ত আমি যেই সমস্যাগুলোর কথা বললাম, এই শক্তিগুলো প্রথমে যেভাবে ছিল ডক্টর ইউনূসের পাশে, সেভাবে তারা হয়তো এখন নেই, সেটা নাহিদ ইসলামরা অনুভব করছে। যেই ঐকমত্যের ভিত্তিতে এই অন্তর্বর্তী সরকারটা গঠিত হয়েছিল বা যেই কেমিস্ট্রির উপর নির্ভর করে সরকারটা গঠিত হয়েছিল, সেই কেমিস্ট্রিটা এখন আর নেই। সেই অর্থেই হয়তো ডক্টর ইউনূস এখন নিঃসঙ্গ হয়ে গেছেন, সেই কথাটা তিনি বোঝাতে চাইছেন। লন্ডন ওর, বৈঠকের পরে যেহেতু এনসিপি এবং জামাত যৌথভাবে বা আলাদা আলাদা ভাবেও তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যে শুধু লন্ডনে বসে নির্বাচনের তারিখ নির্ধারণ করা বা বিএনপির সঙ্গে আলোচনা করে সেই বিষয়টিকে তারা সহজভাবে মেনে নেয়, কারণ তারাও তো স্টেক হোল্ডার ইলেকশন। তারা বলছে যে আমাদের সঙ্গে তো আলোচনা হয়নি। আর দ্বিতীয়ত আহ, আহ, তারা বলছে যে এই সরকারটি শুধুমাত্র বিএনপির উপর নির্ভর করায় তারা নিরপেক্ষতা হারিয়েছে। কারণ এই সরকারের নিরপেক্ষতার প্রশ্নটি প্রথমে বিএনপি করেছিল যে কয়েকজন উপদেষ্টা আছেন তারা নিরপেক্ষ নন, এবং এনসিপির সমর্থক ২ জন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা আছে, তারা সরকারে থাকা মানে সরকার নিরপেক্ষ নেই। এখন এটা উল্টে গেছে, উল্টে তারা বলছে যে সরকার বিএনপির প্রতি ঝুঁকে গেছে বলে এই সরকারের নিরপেক্ষতা আর নেই। তো এই নিরপেক্ষতার প্রশ্নটি থাকবেও, এটা নিয়ে আরো পরে বিশদভাবে আলোচনা করা যাবে। তো আমার মনে হয় যে সংকটটা কিন্তু এইভাবেই তৈরি হয়েছে, যে এটা আহ, এই মুহূর্তের রাজনীতিতে এই সংকটকে এড়িয়ে যাওয়াটা এটা সমীচীন হবে। যেটি আমি প্রথম প্রশ্নটি করেছিলাম যে লন্ডন বৈঠকের আগে এবং পরে এই দুই সময়ের রাজনীতিতে কোনো পরিবর্তন দেখছেন কিনা, গুণগত পরিবর্তন? দৃশ্যমান পরিবর্তন আমরা দেখছি যে বিএনপি মাঠ থেকে কিঞ্চিত সরে গেছে, কিন্তু গুণগত কোনো পরিবর্তন এসেছে কিনা ওই আমি বৈঠকটির পর? গুণগত পরিবর্তন সেইভাবে আমি বলবো যে আসলে দেখছি না, কারণ এনসিপি বা জামাত যতই অভিমান করুক, বা আগে বিএনপি অভিমান করেছে, বিএনপির অভিমান এখন সন্তুষ্টিতে পরিণত হয়েছে, আবার জামাত এবং এনসিপির সন্তুষ্টি এখন অভিমানে পরিণত হয়েছে। এটা কোনো গুণগত ভাবে এটা তার কোনো, আমি মনে করি যে বড় ফারাক কিছু নয়। তবে এনসিপি যে কথাটা ক্রমাগত বলছে যে আগে গণপরিষদ নির্বাচন হতে হবে, সংবিধান
পরিবর্তন করতে হবে, স্থানীয় সরকার নির্বাচনের দাবি তুলছে। এগুলোর ক্ষেত্রে এনসিপি কতখানি সিরিয়াস হবে সেটার উপর নির্ভর করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসতে পারে কি। এটা আমি মনে করি যে এটা একটা বড় ফ্যাক্টর, কারণ বিএনপি ওই জায়গায় যেতে চায় না। বিএনপি মনে করে যে এই যে সংস্কারের প্রস্তাবগুলি দেওয়া হচ্ছে, এইসব সংস্কারের প্রস্তাবগুলি গ্রহণ করা অর্থই হচ্ছে যে বিএনপি ভবিষ্যতে ভবিষ্যতে সরকার গঠন করবে এবং বিএনপির প্রধানমন্ত্রী যিনি হবেন তার ক্ষমতার বেরি দেওয়া বা ক্ষমতা ছেঁটে দেওয়ার জন্য এই সংস্কার প্রস্তাবগুলো করা হচ্ছে, সেটা বিএনপি মনে করছে। তো বিএনপি সহজে রাজি হচ্ছে না। এটা আমার মনে হয় যে এই জুলাই সনদের আগেই কিন্তু এটা আরো স্পষ্ট হয়ে যাবে যে কি হবে। কারণ সমস্যাটা হয়ে গেছে এই যে যেই নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনে বিএনপি নিশ্চিতভাবে জিতবে বলে বিএনপি মনে করে এবং এটা একটা স্বাভাবিক ধারণাও বটে। অতএব আমার সরকারের পায়ে বেড়ি দেওয়া হচ্ছে, আমার প্রধানমন্ত্রী ক্ষমতা কমানো হবে, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে। এসব বিষয় নিয়ে বিএনপির চিন্তাভাবনা আছে। যদি নির্বাচনের ফলাফলের মধ্যে এরকম থাকতো যে একটা কম্পিটিটিভ ইলেকশন, কে জেতে কে হারে এটা বোঝা যাচ্ছে না, তাহলে কিন্তু এই সংস্কার প্রস্তাবগুলো কিন্তু পাস হয়ে যেত। এখন যেহেতু ফলাফল একটা পূর্ব নির্ধারিত ফলাফলের মতো যাচ্ছে, বিএনপি মনে করছে বা অনেক বিশ্বও মনে করছে। তো সেই জায়গায় বিএনপির এই আপত্তিগুলো কতখানি প্রবল হবে, কতখানি মৃদু হবে, সেটা নিয়ে কিন্তু এটা দেখার বিষয় আছে। তখন রাজনীতির গুণগত পরিবর্তনের বিষয়গুলো আপনারা প্রত্যক্ষ করবেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে বিএনপিকে ইদানিং একটু পরিবর্তিত বিএনপির মতো মনে হচ্ছে। যেই বিএনপি এই অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার কিছুদিনের মধ্যে রাষ্ট্রপতি অপসারণের প্রশ্নে বিরোধিতা করেছে এবং শক্ত অবস্থান নিয়েছিল। অন্তর্বর্তী সরকার বা ছাত্ররা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা সেই দাবি পূরণ করতে পারেনি। সংবিধান বাতিল করার কথা বলেছিল, সেটার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল বিএনপি শক্তভাবে, সেটিও করা যায়নি। ডিসেম্বর ঘোষণা সেটিও বিএনপির বিরোধিতার কারণে করা যায়নি। এমনকি শুরুর দিকে আওয়ামী লীগ কেন কোনো দল নিষিদ্ধের বিপক্ষে ছিল বিএনপি, এবং তারা বারবার বলছিল যে কোনো দলকেই নিষিদ্ধ করা উচিত নয়। শেষ পর্যন্ত আমরা দেখলাম যে বিএনপি এই আওয়ামী লীগ যখন নিষিদ্ধ করা হয় তখন আর এ নিয়ে কোনো শক্ত অবস্থান নেয়নি। এক, দুই, লন্ডনে তারেক রহমান সাহেবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর বিএনপি প্রথমবারের মতো ৩ জন সাবেক প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলা করেছে, যেটি এর আগে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে তারাই নিষেধাজ্ঞা দিয়েছিল যে কোনো রকমের মামলা দেয়া যাবে না, কোনো মব সৃষ্টি করা যাবে না। তো মামলাগুলি হলেই মব হয়, এটি তো গত বেশ কিছুদিন যাবৎ আমরা দেখে আসছি। এই যে বিএনপির শিফট, যে এই মামলার পরপরই একজন সাবেক সিইসির বাসায় হামলা, হেনস্থা করা, তাকে একটু মব ক্রিয়েট করা হয়েছে। এই বিএনপির এই শিফটটিকে কেমন ভাবে দেখছেন? এই পরিবর্তনকে কেমন ভাবে দেখছেন আপনি? আমি পরিবর্তনটাকে দুটো ভাগে ভাগ করতে চাই। একটা হচ্ছে যে ৩ সিএসসি এবং আগের নির্বাচনগুলোর, বিতর্কিত নির্বাচনগুলোর যারা আয়োজকদের বিরুদ্ধে যে মামলাটা, এর আগের যে পর্যায়টা, সেই পর্যায়ে আপনি যথার্থই বলেছেন যে বিএনপি সরকারের বিরুদ্ধে আ একটা ভালো অবস্থানে, মানে একটা শক্ত রাজনৈতিক অবস্থানে গিয়েছিল এবং ডক্টর ইউনূস সম্পর্কেও নানা কটুকাটব্য করেছে। কিন্তু এখানে আমার মনে হয় যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপেই বিএনপি সেই জায়গা থেকে সরে এসছে। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া বুঝতে পেরেছেন যে ডক্টর ইউনূসের সরকার থাকলেই কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব এবং সেখানে বিএনপির ক্ষমতায় যাওয়া অনেকটা নিশ্চিত হবে। এখন এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করলে, এখন এই সরকারের বিরুদ্ধে ভারত এক এক ধরনের মনোভাব দেখাচ্ছে, ষড়যন্ত্র করছে। দ্বিতীয়ত আওয়ামী লীগের ষড়যন্ত্র আছেই। তারপরে যদি আমাদের এই যেই দলের ক্ষমতায় যাবার সম্ভাবনা বেশি, সেই দলও যদি এই সরকারের বিরুদ্ধাচরণের নামে, তাহলে সরকার বেগতিক হয়ে ইউনূস সাহেব যেরকম বলেছেন তিনি ছেড়ে চলে যাবেন। যদি ছেড়ে চলে যান, তাহলে আরেকটা অনিশ্চয়তা দেখা দিতে পারে। এবং রাষ্ট্রপতি পদে জনাব শাহাবুদ্দিনকে রেখে দেওয়ার মানেই হচ্ছে যেন কোনো স্ট্যাটাস কো মেইনটেইন করেই যেন নির্বাচনটা হয়। কোন ধরনের অ নৈরাজ্য বা অস্থিরতা বা রাষ্ট্রপতি পদের শূন্যতা
নতুন একটা সমস্যা তৈরি করতে পারে, এই বিবেচনায় বিএনপি কিন্তু এটা সমর্থন দিয়েছিল। এমনকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রেও কিন্তু তারা প্রথমে নেতিবাচক মনোভাব দেখিয়েছে। পরে ছাত্রদের যাবে যখন সরকার এটা করলো, করার পরে কিন্তু বিএনপি এটা অভিনন্দন জানিয়েছে বা জানাতে বাধ্য হয়েছে। তো বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপে ওই পর্যন্ত বিএনপি সরে এসছে তার আগের অবস্থান থেকে এবং এখন বলছে এই সরকারের উপর বিশ্বাস রেখে তারা চলতে চায়। কিন্তু এই যে ৩ সিইসির বিরুদ্ধে মামলার যে প্রসঙ্গটি এবং তাদের যে গ্রেপ্তার, এই সিদ্ধান্তটি বিএনপি কেন নিয়েছে এটা আমার বোধগম্য নয়। কারণ এতে করে একটা নতুন ধরনের একটা দুশ্চিন্তা তৈরি হয়েছে। সাপোজ ৩ সিএসসির বিরুদ্ধে মামলা দায়েরের সঙ্গে সঙ্গেই তাদেরকে ধরে গ্রেপ্তার করা এবং নির্বাচন যারা কর্মকর্তা ছিলেন তাদের বিরুদ্ধে একটা মামলা করে দেওয়া। এর ফলে যে বর্তমান যে নির্বাচন কমিশন আছে, সেই নির্বাচন কমিশনের মধ্যেও কিন্তু এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া তৈরি হতে পারে। কারণ এই নির্বাচন কমিশনের কর্মকর্তারা তারাও ভাবতে পারেন যে ভবিষ্যতে তাদের বিরুদ্ধেও এই ধরনের মামলা হয়ে ফৌজদারি মামলা হয়ে তারা আবার গ্রেপ্তার হতে পারেন। এই ধরনের আশঙ্কাও তাদের মধ্যে থাকতে পারে এবং এটা তাদের আশঙ্কা অমূলক নাও হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা নির্বাচন কমিশনের একটা নতুন নির্বাচন আয়োজনের ক্ষেত্রে যেই ধরনের উৎসাহ উদ্দীপনা সেটার মধ্যে একটা আমি মনে করি যে একটা প্রভাব পড়তে পারে। বা রিটার্নিং অফিসার যারা হবেন তারাও হয়তো হওয়ার ক্ষেত্রে তারা বলতে পারেন যে আমাদের নিরাপত্তাটা কোথায়? মানে আপনার মনে আছে যে নির্বাচন সংস্কার কমিশন যে একটা প্রস্তাব রেখেছে যে নির্বাচনের যারা কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার তাদের কোনো ভুল ত্রুটির কারণে তাদেরকে পার্লামেন্টে জবাবদিহি করতে হবে। এই প্রস্তাবটি কিন্তু তারা দিয়ে রেখেছে। কিন্তু এই বর্তমান নির্বাচন কমিশন সাথে সাথেই কিন্তু এটার বিরুদ্ধে একটা রিঅ্যাকশন দিয়েছে যে এই ধরনের ব্যবস্থা রাখা হলে কোন নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে না। তখন হবে কি? যেই দলের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি, সেই দলের সঙ্গে নির্বাচন কমিশনের একটা আঁতাত গড়ে উঠতে পারে। তাদেরকে যেন কোনো অবস্থায় কোনো বিচার না করা হয়। যেটা ইউনূস সাহেব বা এই অন্তর্বর্তী সরকারের অনেকেই মনে করতে পারেন যে আমাদের ভবিষ্যতে যে সরকার আসবে তার সঙ্গে আগেভাগেই সম্পর্ক রেখে কাজ করতে হবে। না হলে মামলা মোকদ্দমা দিয়ে তারা আমাদেরকে হয়রানি করতে পারে। অতএব এই পদক্ষেপটি এটা আমি মনে করি যে এটা বিএনপি কোন বিবেচনা নিয়েছে তা আমার বোধগম্য নয়। এটা বিএনপির নেতৃবর্গই ভালো বলতে পারবে। তবে আমি মনে করি যে এই মব জাস্টিস বা এই ধরনের মামলায় এক ধরনের একটা আমি মনে করি যে দেশের পরিস্থিতি একটা অন্যরকম ধারণ করলেও করতে পারে। এটা আমি মনে করি যে এটা একটা উদ্বেগের বিষয়। এক্ষেত্রে একটু বলাই যায় যে আমাদের যে আরপিও আছে, রিপ্রেজেন্টেশন অফ পাবলিক পিপলস অর্ডার, যেটি নির্বাচনী আইন নামে পরিচিত, সেটার তো 93 ধারায় নির্বাচন কমিশনকে আইনের মুখোমুখি করা যাবে না তাদের এই নির্বাচন পরিচালনার কাজের জন্য। সেটি তো আইনেই বলা আছে। তাদেরকে সেক্ষেত্রে কোনো আইনের মুখোমুখি, মামলার মুখোমুখি করা যাবে না। এটি কি বিএনপি জানতো না বা বিএনপির আইনজীবীরা জানতেন না যে এই মামলাগুলি আদালতে টেকার কথা না, যেখানে তাদেরকে সেই ইমিউনিটি দেওয়া হয়েছে আইনের মাধ্যমেই? এটি কি বিএনপির নেতারা এখন জানতেন এই না? ইনডেমনিটিটা সাফিসিয়েন্ট কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কারণ এই ইনডেমনিটি না থাকলে এটা নিয়ে আ আ অনেকেই আমি মনে করি নির্বাচন কমিশন একটা স্রেফ একটা আমি মনে করি যে সরকারের অধীনই একটা সংস্থা হয়ে যেতে পারে। বিএনপি জানতো কি জানতো না সে কারণে আমি বলছি যে এটা বিএনপি কোন বিবেচনায় এই মামলাটি করেছে বিএনপি দলীয়ভাবে। এটা আমার মনে দেখার বিষয় আছে। যেখানে ধরেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জাজমেন্ট, যেই জাজমেন্টের কারণে দেশে আজ একটা রাজনৈতিক একটা রক্তারক্তি চলছে। তো সেই খায়রুল হকের ব্যাপারে বিএনপির কি বক্তব্য? সেটাও তো করা। কারণ আ নির্বাচন কমিশনাররা কিন্তু আ উচ্চ আদালতের বিচারকদের সমমর্যাদা বা ওই প্রটোকলই তারা পান। তো যেখানে ষোড়শ সংশোধনীতে বলা হয়েছে যে বিচারপতিদের অপসারণ বা আ তাদের কর্মকান্ডের মূল্যায়নের বিষয়টি পার্লামেন্টের এখতিয়ারভুক্ত করা হয়েছিল বলেই তারা উচ্চ আদালত রায় দিয়ে সেটা নাকচ করেছে।
তাহলে নির্বাচন কমিশনার যারা, তারা তো উচ্চ আদালতের বিচারপতিদের সমমর্যাদা সম্পন্ন। তাহলে তাদেরকে কেন এটা ফেস করতে হবে? এটাও তো একটা প্রশ্ন হতে পারে। বাট আমি এটার কারণে এর মানে এই নয় যে তারা যেই অপরাধগুলো করেছেন, যে একতরফা নির্বাচনের জন্য, মধ্যরাতে নির্বাচনের জন্য যে ভূমিকাগুলো রেখেছেন ব্যক্তিগত পর্যায়ে, সেইগুলি অত্যন্ত নিন্দনীয়, আমাদের ইতিহাসের একটা কলঙ্ক। সেই জায়গাগুলোতে তাদেরকে কিভাবে, সেই জায়গাগুলোতে তাদেরকে আমি মনে করি যে এতে ভুল স্বীকার করানো বা অনুতপ্ত হওয়ার সুযোগ দেওয়া যায় কিনা, বা এটা আমি মনে করি যে যদি ট্রুথ কমিশনের কথাই আমরা যদি বলে থাকি, সেই সবের আওতায় আনা যায় কিনা সেটা ভেবে দেখা যেতে পারে। কিন্তু বিএনপি মামলা করলো, সাথে সাথেই পুলিশ তাদেরকে ধরপাকড় করে ফেললো। এটা আমি মনে করি যে সরকারের দিক থেকেও কিন্তু একটা, এই অন্তর্বর্তী সরকারের দিক থেকেও একটা অবস্থান থাকা উচিত। কারণ অন্তর্বর্তী সরকার এখনো ক্ষমতাসীন সরকার। তাদেরও তো একটা আ মানে বিচার বোধ বা মূল্যায়নের সক্ষমতা আছে, বা মূল্যায়ন বাস্তবায়নের সক্ষমতা আছে। সে বিষয়ে কিন্তু সরকারেরও কিন্তু একটা বক্তব্য থাকা উচিত বলে। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাই। সেটি হচ্ছে যে জাতীয় এই অন্তর্বর্তী সরকারেরই গঠন করা জাতীয় ঐকমত্য কমিশন সংবিধান সংস্কার সহ নানান বিষয়ের সংস্কার, জুলাই সনদ ইত্যাদি, ইত্যাদি নিয়ে কাজ করছে। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করছে। আপনাদের দল যেটি জাতীয় পার্টি বাংলাদেশ নতুন গঠন হয়েছে। আপনারা কি তাদের এইসব বৈঠকে অংশ নিতে পারছেন? আপনাদের মতামত দিতে পারছেন? না, আমাদেরকে ডাকা হচ্ছে না। আমরা চিঠিও দিয়েছি, কিন্তু আমাদের আবেদনের কর্ণপাত করা হচ্ছে না। এবং আমি মনে করি যে এখানে যেসব দলগুলো যাচ্ছে, তারা অধিকাংশ হয় বিএনপির রাজনৈতিক মানে মিত্র হিসাবে যাচ্ছে, অথবা জামাতে ইসলামের মিত্র হিসাবে যাচ্ছে। এবং অনেক অনিবন্ধিত দলও সেখানে যাচ্ছে। এনসিপির কথা তো বাদই দিলাম, এটা একটা কিংস পার্টি। কিন্তু অনিবন্ধিত দলও যাচ্ছে। এখানে আমন্ত্রণের ক্ষেত্রে তারা বৈষম্য সৃষ্টি করছে, প্রধান উপদেষ্টার দপ্তর এবং জাতীয় ঐকমত্য কমিশন। তারা তাদের পছন্দমত দল, বা বিএনপির পক্ষে ইয়েস বলবে, বা জামাতের পক্ষে ইয়েস বলবে, বা সরকারের বিপক্ষে নো বলবে, ওইসব দলের প্রস্তাবে সায় দিবে, এই ধরনের দলকে দাওয়াত করা হচ্ছে। আমি মনে করি যে এটা একটা বড় ধরনের বৈষম্য, এবং এটা এক ধরনের, আমি মনে করি যে এটা একটা প্রতারণাও বটে। বিকজ সমস্ত দেশের মৌলিক সংস্কারের ক্ষেত্রে যদি রাজনৈতিক দলগুলোর প্রজ্ঞাই একমাত্র মানদণ্ড হয়, তাহলে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন করে কোনো মানদণ্ড ঠিক রাখা সম্ভব হবে। এখানে তারা, আমি মনে করি যে অত্যন্ত একটা ভেদ বুদ্ধির পরিচয় দিয়েছে, অপরিণামদর্শিতার পরিচয় দিয়েছে। কারণ আমরা বলতে পারি একসময় যে এইসব ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য শোনা হয়, এবং তারা ইচ্ছে করে, আমি মনে করি যে এটা এভয়েড করছে। তারা বলতে পারে যে নিবন্ধিত দল না, কিন্তু অনিবন্ধিত অনেক দলও আছে। যেমন লেবার পার্টি গেছে, নিজামে ইসলামীর একটা ভগ্নাংশ গেছে, যেটা জামাতের সঙ্গে সংশ্লিষ্ট। আর জামাত বিরোধী যে নিজামে ইসলামী, তাদেরকে ডাকা। আবার যদি বলেন যে আহ, ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন তো বিগত সরকারের প্রতিটি নির্বাচনেই তারা অংশ নিয়েছে, তাদেরকে তো ওই ফ্যাসিবাদের দোসর বলা হচ্ছে। বা মাওলানা মামুনুল হকের খেলাফত মজলিসে তো 2018 সালে আওয়ামী লীগের মহাজোটের অংশীদার দল ছিল, তারাও তো যাচ্ছে। তো তাহলে এখানে তো আর কোনো পার্থক্য রেখা করাটা সমীচীন হবে না। কিন্তু তারা করছে, তাদের পছন্দ দলকে তারা টানছে, আর পছন্দ না হচ্ছে তার টানছে। এটা আমি মনে করি যে অত্যন্ত এটা দুঃখজনক। এর জন্য কয়েকজন উপদেষ্টা অবশ্য দায়ী, যারা এসব দলের তালিকা করে আমন্ত্রণ তালিকা তৈরি করে, তারাও এটার জন্য দায়ী। আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে যে লন্ডন বৈঠকের পর প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকের পর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এরকম একটি ধারণা তৈরি হয়েছে, বা সরকারের পক্ষ থেকেও ওই ধরনের কথাবার্তা বলা হচ্ছিল। এর পরেও অনেকেই সন্দেহ করছিলেন যে আদৌ ফেব্রুয়ারিতে বা ফেব্রুয়ারির আগে নির্বাচন হবে কিনা। আপনার কি মনে হয় ফেব্রুয়ারির মধ্যে কি নির্বাচন হবে? আমরা আশা করি যে দ্রুত নির্বাচন হোক, তবে বাংলাদেশের জন্য ভালো। কিন্তু লন্ডন বৈঠকের যে যৌথ বিবৃতি, তাকে বিএনপি একরকম ইন্টারপ্রেট করছে, আবার বিএনপির বিপক্ষ মহলও আরেক ধরনের ইন্টারপ্রেট করছে। কারণ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সেখানে বলা হয়েছে যে পর্যাপ্ত সংস্কারের পর্যাপ্ত অগ্রগতি
সাপেক্ষে এই নির্বাচন রোজার আগে করা যেতে পারে, এই কথাটার মধ্যে ফাঁক আছে। সরকার আমতা আমতা করে বলছে যে হ্যাঁ নির্বাচন হতে পারে, তবে এই কাজ করতে হবে। সেইখানে আমার মতো আরো অনেক লোকেরই সংশয় যে সরকার আদৌ এই ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে পারবে কিনা বা দেবে কিনা। তো এই সংশয়ের জায়গাটা সরকারই তৈরি করছে। আমার বা আপনার সংশয়ের আর কোনো সেখানে প্রয়োজনীয়তা নেই। সরকারই নিজেই সংশয়ের জায়গা তৈরি করে রেখেছে। এই যে সংশয় বা নির্বাচনটি সরকার যেভাবেই হোক জুনের দিকে নিয়ে যেতে চেয়েছিল, পরবর্তীতে এপ্রিলে বলছে, এটি কি আসলেই শুধু আমাদের দেশে যে সংবিধান সংস্কার, জুলাই সনদ ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছে, এগুলির উপর নির্ভর করছে, নাকি ওই সময়ের মধ্যে সরকারের হিডেন কোনো এজেন্ডা আছে যে ওইগুলি বাস্তবায়ন না করে নির্বাচনের দিকে যাওয়া যাবে না, এবং সেই কাজগুলি বাস্তবায়নের জন্য মোটামুটি এপ্রিল পর্যন্ত সময় দরকার? আপনার কি মনে হয়, বা আপনার কাছে এ নিয়ে কোনো না, এটা তথ্য আছে কি? সরকারের তরফ থেকে যে বক্তব্যটা যে পুরো সংস্কার সম্পন্ন করতে তার এপ্রিল পর্যন্ত লেগে যাবে। কম সংস্কার করলে ডিসেম্বরে, বেশি সংস্কার করলে এপ্রিলে, কথাটা তো ইউনূস সাহেবের নিজের কথা। কিন্তু আমার মনে হয় যে এখানে কোনো হিডেন এজেন্ডা এরকম আছে যে কেউ মনে করেন যে ডক্টর ইউনূস তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চান, অথবা আন্তর্জাতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি হয়তো ইউনূসের ক্ষমতা, সরকারের ক্ষমতাকে দীর্ঘায়িত করার পথ প্রশস্ত করতে। এখন মনে করেন যে যেই আমরা গাজা ছাড়াও সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্রের যে হামলা এবং সমগ্র বিশ্ব অর্থনীতিতে একটা বিপর্যয়ের অবস্থা তৈরি হয়েছে, যদি তেলের দাম বেড়ে যায় এবং আন্তর্জাতিক পর্যায়ে যদি অসহিষ্ণুতার মাত্রাটি প্রবল হয়ে ওঠে, সেই জায়গায় কিন্তু একটা অবস্থা তৈরি হতে পারে। আমি আন্তর্জাতিক কনটেক্সটের কথা বলছি। তারপরে আমাদের দেশে এই করিডোর নিয়ে যে পলিটিক্সটা হয়েছে, একটা এন্টি ইন্ডিয়ান পলিটিক্সটা একটা এন্টি আমেরিকান পলিটিক্স এ রূপান্তরিত হয়েছে ডোমেস্টিক্যালি। আমাদের ভারতীয় পুশিনের প্রতিবাদের চাইতে আমরা মনে করছি করিডোর প্রতিবাদটা ইম্পর্টেন্ট। তো সেই জায়গায় পলিটিক্সটা ইন্টারন্যাশনালি কোথায় দাঁড়াবে, এটাও কিন্তু বাংলাদেশের উপর প্রভাব ফেলতে পারে। তো সেই সুযোগটা নেওয়ার জন্য ইউনূস সরকার চাইবে কিনা, না সব ঝামেলা থেকে বেঁচে যাওয়ার জন্য নির্বাচিত সরকার হাতে ক্ষমতা দিয়ে চলে যাওয়া, এটা আমি মনে করি যে এখনো কোনোটির ক্ষেত্রেই কিন্তু এখন পূর্ণভাবে একমত হওয়ার অবকাশ নেই। আপনার দলের দিকে ফিরে আসি। আপনাদের নতুন দল, নির্বাচন জুনেই হোক, এপ্রিলেই হোক কিংবা ফেব্রুয়ারিতে, নিশ্চয়ই আপনাদের একটি প্রস্তুতি তো অবশ্যই আছে। আপনারা নির্বাচনী প্রস্তুতিতে কতদূর এগিয়েছেন? অন্য কোনো দলের সাথে আপনাদের জোট হবে কিনা? আমরা নির্বাচনের প্রস্তুতি আমাদের মতো করি আমরা নিচ্ছি। আমরা সকল আসনে প্রার্থী দেব ইনশাআল্লাহ। আমরা এই মুহূর্তে কোনো দলের সঙ্গে বা জোটের সঙ্গে কোনো আলোচনা এমন করছি না যে ভবিষ্যতে আমরা একটা অভিন্ন একটা নির্বাচনী গাঠবন্ধন তৈরি করতে পারবো। আমরা সেই লক্ষ্যে এখনো আসিনি, কারণ এটা সময়ই বলে দেবে যে নির্বাচনী গাঁটছড়া আমরা কার সঙ্গে বাঁধবো বা কি যাবো, বা আদৌ গাঁটছড়া বাঁধা সম্ভব হবে কিনা। তবে বাংলাদেশের এখন পলিটিক্স এর বা নির্বাচনী রাজনীতির যেই ঝোঁকটা, সেটা হচ্ছে একটা কোয়ালিশনের দিকে ঝোঁক। একদিকে বিএনপি বলছে যে তারা জাতীয় সরকার গঠন করবে নির্বাচিত হওয়ার পরে, এই জন্য অনেক ছোট দল বিএনপির সঙ্গে যাবার জন্য প্রতিযোগিতা করছে। অন্যদিকে জামাত ইসলামী বলছে যে সকল ইসলামী ভোট এক বাক্সে করা হবে, তার মানে ইসলামী দলগুলো বা সমমনা দলগুলোকে তারা একটা জোট করতে চায়। আবার এনসিপির আহ্বায়ক গতকাল বলেছেন যে তারা নির্বাচিত হলে জাতীয় সরকার গঠন করবে। তো সবই জাতীয় সরকার গঠনের করবে বলে ছোট ছোট দল বা কোয়ালিশন করা বা গাঠবন্ধন সৃষ্টি করা, এগুলোর একটা ঝোঁক তৈরি হয়েছে। অতএব এই ঝোঁকের মধ্য দিয়ে আমরা কোথায় অবস্থান করবো এটা সময়ই বলে থাকবে। আরেকটি প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, একজন উপদেষ্টা তিনি নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন তার এলাকায়, একজন উপদেষ্টার স্বামী তিনিও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তার এলাকায়। ক্ষমতায় থেকে, যেটি আমরা অতীতে দেখিনি কখনো, তত্ত্বাবধায়ক সরকার অথবা অস্থায়ী সরকার, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের যারা ছিলেন তারা নির্বাচন করেছেন এরকমটি আমরা দেখিনি। এই প্রথমবারের মতো দেখা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্ভুক্ত যারা,
যারা ক্ষমতায় আছেন তারা নির্বাচনের দিকে যাচ্ছেন। এটি এই সরকারের নিরপেক্ষতা কতটুকু ক্ষুণ্ণ করবে, বা এরপরে এই সরকারের কাছ থেকে কতটা নিরপেক্ষতা আশা করা যায়? ডক্টর ইউনূস সাহেব লন্ডনে একটা ইন্টারভিউতে বলেছেন চ্যাটাম হাউসের যে তিনি কোনো পরবর্তী সরকারের কোনো নির্বাচিত সরকারের কোনো দায়িত্বে থাকবেন না এবং তার উপদেষ্টারাও থাকবেন না। এই কথাটা তিনি বলাতে তার শক্তি গ্রহণযোগ্যতা আরো বেড়েছে। আমার মনে হয় যে তার কথাটি সঠিকভাবে প্রতিপালিত হওয়া উচিত এবং এটা আমার মনে হয় জুলাই সনদের মধ্যেও এই ধরনের একটি বিধান থাকা প্রয়োজন যে উপদেষ্টা বা উপদেষ্টার আত্মীয় স্বজন, উপদেষ্টার উপর নির্ভরশীল ব্যক্তিবর্গ তারা কোনোভাবেই সামনে নির্বাচনে যেন অংশগ্রহণ করতে না পারে, এটা নিশ্চিত করতে হবে। কারণ এই গভর্নমেন্টের আমলে একটা জিনিস হয়েছে, আমরা প্রচুর দুর্নীতির গল্প শুনতে পাচ্ছি এবং নির্বাচনের জন্য টাকা কামানো এটা মানে কিংস পার্টির লোকদের মধ্যে তৎপরতা আছে, উপদেষ্টাদের আত্মীয় স্বজনের মধ্যে তৎপরতা আছে। অতএব এটা এখনই আমার মনে হয় যে এই বিষয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। একটা ইউনূস যেটা বলেছেন এটা সঠিক অর্থে বাস্তবায়নের জন্য একটা বিধান করা প্রয়োজন। একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, একদমই শেষ প্রশ্নটি করতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আগামী নির্বাচনের আগে দেশের পরিস্থিতি কেমন দাঁড়াতে পারে বলে আপনি মনে করছেন? এক ধরনের পূর্বাভাস আপনার কাছ থেকে জানতে চাইছি যে আগামী নির্বাচন যখনই হোক এর আগে দেশে আরো কোনো বড় পরিবর্তন আসবে কিনা, বড় কিছু ঘটতে পারে কিনা, এ সম্পর্কে আপনার মতামত চাইছি। এখনই বাংলাদেশের যেই রাজনৈতিক অবস্থা বা আন্তর্জাতিক যে পরিস্থিতি, এতে করে কেউই বোধহয় হলপ করে বলতে পারবেন না যে আগামী মাসে কি অবস্থা দাঁড়াবে। সেই ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের নির্বাচন কি দাঁড়াবে এটা আরো কঠিন বলা। আমি মনে করি যে এই ক্ষেত্রে আমি অক্ষম আমি কোনো পূর্বাভাস দিতে পারছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ঢাকা টাইমসের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আশা করছি আগামীতেও আপনাকে আবার আমরা আমাদের এই টক শোতে পাবো। ধন্যবাদ আপনাকে আবারও। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ঢাকা টাইমসের টক শো মিঠে করা। আজ আমাদের অতিথি ছিলেন শওকত মাহমুদ, জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব এবং বিশিষ্ট সাংবাদিক। তিনি কথা বলছিলেন দেশ কেমন চলছে, আগামীতে কেমন চলতে পারে, নির্বাচনে কি হতে পারে না হতে পারে ইত্যাদি নিয়ে নিজের ভাবনা তুলে ধরছিলেন। আমাদের এই অনুষ্ঠান প্রচার হয় রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। একই সাথে আমাদের ঢাকা টাইমসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো করার অনুরোধ রাখছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।